প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইয়াং নাইটে। আপনাদের সাথে আছি সাদাত হোসাইন। ইয়াং নাইটে আজকে আমরা শুরু করব একটা ভিন্ন রকম বিষয় দিয়ে। আমার হাতে একটা বই আছে, বইটার নাম হচ্ছে লেটস ব্রেক দ্য সাইলেন্স। এটি মূলত একটা ফটো বুক। এটিতে আছে হচ্ছে ডকুমেন্টারি ফটোগ্রাফি। এই বইটি তার নাম হচ্ছে জয়া করিম, তিনি একজন ফটোগ্রাফার। এই বইটি এবং বইয়ের যেই নাম, সেই নাম নিয়েই হচ্ছে আজকে আমাদের ইয়াং নাইটের আয়োজনে আমরা কথা বলবো। নাম হচ্ছে লেটস ব্রেক দ্য সাইলেন্স, এবং এই লেটস ব্রেক দ্য সাইলেন্স বইটির নাম হলেও পরবর্তীতে এটি একটি সংগঠনেও রূপান্তরিত হয়েছে। বইটি কিসের? বইটি হচ্ছে আমরা আমাদের চারপাশে কিছু সংবেদনশীল শিশুদেরকে দেখতে পাই। আমরা হয়তো তাদের সেই সংবেদনশীলতাটা বুঝতে পারি না, যাদেরকে নানান ধরনের অভিহিত করার পর অবশেষে আমরা তাদেরকে বলছি স্পেশাল চাইল্ড। সেই স্পেশাল চাইল্ডদের নিয়ে হচ্ছে এই বইটি মূলত করা হয়েছে, এবং তাদের নিয়ে আমাদের সামাজিক বাস্তবতা কী ধরনের রেসপন্স করে সেটি নিয়ে আসলে এই বইটি এক ধরনের সচেতনতা তৈরি করার চেষ্টা করেছে। এই বইটি গ্রিসের এথেন্সে একটি বড় এক্সিবিশনেও সিলেক্টেড হয়েছিল। যিনি এই বইয়ের আলোকচিত্রী জয়া করিম, তিনি আজকে এই প্রোগ্রামে থাকা সত্ত্বেও অসুস্থতার কারণে থাকতে পারেননি। তবে আমাদের সাথে আজকে এই বই এবং এই বই সংক্রান্ত যেই ইনিশিয়েটিভটা তারা নিয়েছেন সেটির দুজন সদস্য রয়েছেন, তাদের সাথে আমরা আজকে কথা বলবো। সেই দুই সদস্যকে আমন্ত্রণ জানাচ্ছি ইয়াং নাইট। আমাদের সাথে আছেন সাদ এবং আশফাক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের এই আজকের আলোচনার যে টপিক সেটি হচ্ছে, প্রথমে আমি একটু সাদের কাছে জানতে চাই। সেটি হচ্ছে লেটস ব্রেক দ্য সাইলেন্স। আমরা বুঝতে পারছি যে নীরবতাগুলো আমরা আমাদের চারপাশে দেখতে পাই বা আমরা নিজেরাও ধারণ করি, সেই নীরবতাকে আমাদেরকে ভেঙে দিতে হবে, আমাদের কথা বলতে হবে। এখন নীরবতা ভেঙে নানান ধরনের কথাই বলা যায়, কিন্তু সেই সকল কথাই আসলে অর্থ বহন করে কিনা, বা সেটি আমাদের সামাজিক কোনো ধরনের ইতিবাচক পরিবর্তন ত্বরান্বিত করায় কেমন ভূমিকা রাখে সেটি আমরা জানি না। লেটস ব্রেক দ্য সাইলেন্স সেই জায়গায় একটা বড় পদক্ষেপ বলেই আমরা বিশ্বাস করি। আমরা একটু ছোট্ট করে শুনতে চাইবো লেটস ব্রেক দ্য সাইলেন্স একটি ফটোগ্রাফির একটি অ্যালবাম বা বুক থেকে কি করে একটা সামাজিক আন্দোলনে তৈরি হয়েছে, তার গল্পটা আপনার মুখ থেকে। আচ্ছা, আমি শর্টকাট বলি একদম। রেসপেক্ট দ্য সাইলেন্স, এটা প্রায় 3 বছর ধরে জয়া করিম কাজ করেছিলেন। তারপর এই বইটা রিলিজ হয় গত 18-এর বইমেলাতে। তো এরপরে তো বইটা আপনার গ্রিসের একটা ফেস্টে জায়গা পায়, ফটো বুক অ্যাওয়ার্ডে। তো এরপর ওখান থেকে ফিরে আসার পরে আমরা দুজন বসি, মানে ওর প্ল্যান ছিল হচ্ছে মানে এটা নিয়ে কী করা যায়, যেহেতু একটা জায়গায় গেছে, এটা তো একটা আউটপুট দরকার। তো আমরা দুজন বসে প্ল্যান করি মানে কি করা যায়। তো একসময় আমরা চিন্তা করলাম এটা আমরা নর্মাল যে বাচ্চা, এটা তো স্পেশাল চাইল্ডদেরকে নিয়ে লেখা, তো ওদেরকে আমরা অ্যাওয়ার করি, মানে তোমার আশপাশে যেই ফ্রেন্ডরা থাকতে পারে, ওরা তো স্পেশাল হতে পারে, মূলত তাদেরকে নিয়ে কাজ করা আমাদের। আপনি একটু আগে আমার সাথে অফ দ্য এয়ার বলছিলেন এই বইটি করার পেছনে যেই মোটিভেশনটা বা প্রণোদনাটা কাজ করেছে জয়া করিমের। আমরা ছোট্ট করে একটু দর্শকদের উদ্দেশ্যে সেটি যদি বলতেন, তাহলে তার দর্শক হয়তো আরো বেশি কানেক্ট করতে পারতেন। আচ্ছা, মূল বিষয়টা হচ্ছে জয়ার নিজের ভাগিনা ছিল হচ্ছে স্পেশাল ছিল, ডিসেবল ছিল। তো ও 14 বছর বয়সে মারা যায়, ওর ভাগিনা। তো ও দেখতো ওর আপুর কষ্টগুলা, মানে একটা বাচ্চাকে 14 বছর বয়স পর্যন্ত লালন করার পরে সে মারা যায়। তো এরপর থেকে আসলে ওর মধ্যে ওই জিনিসটা দেখা দেয় আর কি, মানে আমার যেহেতু ওর ভাগিনা জিনিসটা আমি ছোট্ট করে একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই। একদমই আজকের একটা অভিজ্ঞতা আমি শেয়ার করতে চাই। আজকে আমি বইমেলায় গিয়েছি। তো বইমেলায় যাওয়ার পরে আমার অনেক বাবা মা এসেছেন বই কিনতে, তাদের সাথে 4-5 জন সন্তানও রয়েছে, ছোট্ট শিশু রয়েছে। তো বাবা মা বলছেন যে ওদের সাথে আপনি ছবি তুলেন। তো আমি যখন ছবি তুলছিলাম সবার নাম জিজ্ঞেস করছিলাম। তো একজন শিশু ওখানে ছিল, ও স্কার্ফ পরা ছোট্ট একটা বাচ্চা। তো আমি ওর নাম জিজ্ঞেস করছিলাম। তো অনেকক্ষণ জিজ্ঞেস করার পর দেখছিলাম যে ও কোনো রেসপন্স করছে না, ওর নাম বলছে না বা রেসপন্সই করছে না। তখন ওই যারা গার্ডিয়ান ছিলেন তাদের মধ্যে একজন বললেন যে ও আসলে কানে শুনতে পায় না এবং একই সাথে কথাও বলতে পারে না। তো আমি তখন বললাম যে ওর নামটা কি কেউ বলবেন? তখন ওনারা বললেন যে ওর মা বাবা কেউ আমাদের সাথে নেই, কিন্তু ও একা একা বাসায় থাকে, এই জন্য ওকে হচ্ছে আমরা আমার সন্তানের সাথে ওকে নিয়ে এসেছি বইমেলায় ঘুরতে। তো মানে ওকে আমি জানি না, আমার ঠিক ওই মুহূর্তে আমার প্রচণ্ড রকমের একটা মানে অনুভূতি কাজ করলো যে বাচ্চারা নামটা পর্যন্ত কেউ তাকে বলে দিতে পারবে না। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম যে কি স্কুলে যায়? তো উনি বললেন যে হ্যাঁ, ওই স্কুলে যায়। তার মানে আমি বললাম যে নিশ্চয়ই লিখতে পারে।
বললো যে হ্যাঁ। তখন আমি আমার প্রকাশককে বললাম যে এখানে কি বাচ্চাদের কোনো কালারফুল ছবির কোনো বই আছে কিনা। উনি বললেন যে আচ্ছা। আমি বললাম যে আপনি আমাকে একটা বই দেন, আমি বইটা ওকে গিফট করবো। তো আমি যখন ওকে বইটা গিফট করবো, আমি চাচ্ছিলাম কিছু একটা লিখে দিতে। তো আমি তখন বাচ্চাটাকে মানে ইশারায় বলার চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম যে তুমি তোমার নামটা লেখো, যেহেতু আমি ওর নাম জানি না। দেন ও বাচ্চাটা ওর নামটা লিখলো, ওর নাম হচ্ছে উম্মে রুফাইদা। ওকে। তো আমি তখন ও নামটা লিখলো, কিন্তু ওটা লেখার পরে আমি লিখলাম যে তোমার অনুচ্চারিত স্বপ্নগুলো কোনো একদিন পুরো পৃথিবীকে উদ্ভাসিত করবে নিশ্চয়ই, ঠিক আছে। তো আমার ওইখানে যে অনুভূতিটা কাজ করেছে যে হয়তো এরকম অসংখ্য শিশুই বাংলাদেশে আছে নিশ্চয়ই আছে, কিন্তু সেই শিশুদের বাবা মা হয়তো ঠিক ততটুকু সচেতন হয় না বলে সেই শিশুরা হয়তো এই রুফাইদার মতো লিখতে পড়তেও জানে না হয়তো, বা এই যে অন্য গার্ডিয়ানরা রুফাইদাকে তাদের বাচ্চাদের সাথে নিয়ে এসেছে এবং তাদের বাচ্চাদের সাথে সে ঘুরছে ফিরছে, তার কখনোই মনে হচ্ছে না যে সে আলাদা কেউ। এটাও কিন্তু আমার কাছে খুবই মানে ইন্টারেস্টিং একটা জিনিস মনে হয়েছে। আমি জানি না, সম্ভবত এই কনটেক্সট নিয়ে কাজ করছে লেটস ব্রেক দ্য সাইলেন্স। এবং যেটি বলছিলেন আপনি যে জয়া করিম যিনি এই বইটির ফটোগ্রাফার, তিনি আসলে দেখতে পেয়েছিলেন তার আপন বোনের যে সন্তান সে আসলে কি ধরনের সামাজিক পারিবারিক হয়তো না, আমি জানি না, তিনি হয়তো দেখতে পেয়েছেন যে তার যে রিয়েলিটিটা ছিল সেই রিয়েলিটিটা অনেক বেশি কঠিন ছিল, বাবা মায়ের জন্য কঠিন ছিল, সন্তানের জন্য কঠিন ছিল, এবং শেষ পর্যন্ত সেই সন্তানটা আসলে মারা গিয়েছে। এবং এই যে প্রণোদনাটা, ওই জায়গা থেকে সে হয়তো ভেবেছিল যে এই কষ্ট যারা ফিল করছে তাদের জীবনটাকে হয়তো আমি বদলে দেওয়ার একটা ছোট্ট চেষ্টাও আমি করতে পারি। তো এটি আমাদের ইয়াং নেট আসলে আমরা তরুণদের এই ধরনের ইতিবাচক কাজকে অনেক বেশি প্রমোট করতে চাই, যাতে করে আরো বিস্তৃত পরিসরে তরুণরা এগুলো দেখে হচ্ছে ইন্সপায়ার হতে পারে। আমরা এই জায়গাটা থেকে একটু যাব হচ্ছে এখন আশফাকের কাছে। আশফাক, যেই গল্পটি আমরা শুনলাম যে একজন ফটোগ্রাফার তিনি তার নিজের একজন মানে আত্মীয়র অবস্থা বা রিলেটিভসের অবস্থা দেখে তিনি একটা মুভমেন্ট শুরু করেছেন বলা চলে। তো এই মুভমেন্টের সাথে আপনি কিভাবে যুক্ত হলেন? আচ্ছা, তো একদিন আমাকে সাদ ভাই ফোন করে আমাকে বললেন যে আশফাক, আমরা এরকম একটা স্পেশাল চাইল্ডদেরকে নিয়ে একটা কাজ করতে চাচ্ছি নতুন, তো একটা ইনিশিয়েটিভ নিচ্ছি, তো এখানে আমাদের ভলান্টিয়ার দরকার যারা নিজে থেকে কাজ করবে, বোঝা হিসেবে নেবে না, এবং সম্পূর্ণতই এটা একটা অলাভজনক কাজ এবং এটা ফিল করে করতে হবে, তো তুমি কি করতে চাও কিনা। তো আমার সাদ ভাইয়ের সাথে আগেও গেলে নিয়ে কথা হয়েছিল, তো উনি সেখান থেকেই আমাকে মনে রেখে উনি আমাকে বলেন, তা আমি খুব সানন্দে গ্রহণ করি। আর আমার নিজের মধ্যেও এরকম কিছু জিনিসপত্র মাথায় ছিল সবসময়, কিন্তু কখনো সেভাবে প্ল্যাটফর্ম পাওয়া হয়নি বা ব্যাটে বলে লাগেনি, কিন্তু উনি যখন বললেন তখন সেখান থেকেই শুরু আর কি। সেখান থেকে শুরু। তো আপনারা এখন পর্যন্ত কতগুলো মানে আপনাদের কাজের প্ল্যানটা হচ্ছে স্কুলে গিয়ে আপনারা বাচ্চাদেরকে হচ্ছে অ্যাওয়ার করার চেষ্টা করেন, অভিভাবকদের অ্যাওয়ার করার চেষ্টা করেন, তো এখন পর্যন্ত কতগুলো স্কুলে হচ্ছে আপনারা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করতে পেরেছেন? প্রায় 15 থেকে 18টা স্কুল, কিন্তু আমরা সবগুলো পাবলিশ করিনি, যেহেতু আমাদের এখনো আস্তে আস্তে পাবলিশ করার চিন্তা ভাবনা। আমাদের ফেসবুক যে পেজটা আছে লেটস ব্রেক দ্য সাইলেন্স, ওখান থেকে আমরা আস্তে আস্তে পাবলিশ করি। এতদিন অতটা আপডেটেড ছিল না পেজ। আপনাদের প্রসেসটা কি, কাজটা করার প্রসেসটা যদি একটু আমাদেরকে বলতেন যে কি করেন আপনারা, কিভাবে এটা কি এরকম যে উইকলি আপনারা কোন একটা পার্টিকুলার ডেতে পার্টিকুলার একটা সেশন কন্ডাক্ট করেন, নাকি আপনাদের অন্য কি উপায় আছে? সেশনের ব্যাপারটা থাকে, আমরা হচ্ছে স্কুলগুলোকে অ্যাপ্রোচ করি, তো ওনারা আমাদেরকে একটা কমফোর্টেবল টাইম দেন, তো আমরা সেই টাইমে আমরা ট্রাই করি ওদের অডিটোরিয়াম বা বড় যে হল রুম, সে হল রুমটা নেওয়ার। দেন ওনারা ওখানেই হচ্ছে স্টুডেন্টদেরকে পাঠিয়ে দেয়, প্রায় 150-200 ওনারা যেরকম পারেন। তা আমরা সেখানে যে কাজটা করি, আমরা ওদেরকে বুঝাই যে স্পেশাল চাইল্ড ব্যাপারটা মানে দিস ইজ অ্যাজ নর্মাল অ্যাজ এনিথিং, এটাকে নিয়ে মানে আসলে এটা আমাদের সোসাইটিতে একটা ট্যাবু, আমরা এটা নিয়ে কথা বলতে চাই না, বা ইভেন যারা স্পেশাল চাইল্ডের বাবা মা ওনারাও আসলে জিনিসটা নিয়ে ততটা সচেতন না। ওনারা অনেক সময় বাচ্চাকে নিজের জানতে কিংবা অজান্তে একঘরে করে ফেলেন, অন্যদের সাথে মিশতে দেন না। আর এইসব ব্যাপারগুলো নিয়েই আসলে আমরা ওদের সাথে খোলামেলাভাবে কথা বলি, ওদেরকে বুঝাই যে স্পেশাল চাইল্ড বা স্পেশালি অ্যাবল্ড চাইল্ড যারা, তাদের যে অপারগতা বা তাদের যে সীমাবদ্ধতা, এই জিনিসগুলোকে অতিক্রম করে আসার জন্য তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতা অনেক বেশি প্রয়োজন। হয়তো আসলে একটা জিনিস দেখা যায় কি, বাচ্চারা কিন্তু প্রত্যেকেই ইউনিক, প্রত্যেকে আলাদা। কেউ 4 বছর বয়সে লেখা শিখে, কেউ 7-8 বছর বয়সে লেখা শিখে, কারো হয়তো লিখতে আরও অনেক বেশি সময় লাগে, কেউ 1.5-2 বছরের কথা অনেক পরিষ্কার কথা বলে, কারো হয়তো 10-12 বছর বয়সে গিয়েও কথা জড়তা থেকে যায়। তো আসলে এই ব্যাপারটা তো প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে ডিফারেন্ট। তো বাচ্চাদেরকে এই জিনিসগুলো নিয়ে পুশ না করে তাদেরকে জাস্ট উৎসাহ দেওয়া, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা, যেভাবেই যেদিক দিয়ে কেউ হয়তো ছবি আঁকছে, 6-7 বছর বয়সে অসাধারণ ছবি আঁকছে কিন্তু কিছু লিখতে পারে না, তো এই ব্যাপারগুলো তাদের মধ্যে বোঝানো তাদেরকে যে প্রত্যেকের মধ্যে ডাইভার্সিটি থাকবে, বৈচিত্র্য থাকবে, এই বৈচিত্র্যের সাথে সবাইকে গ্রহণ করতে হবে এবং প্রত্যেককে উৎসাহ দিয়ে বোঝাতে হবে যে না তুমি পারো, অ্যান্ড তাদেরকে আমাদের মতোই অন্য আর যাদেরকে সমাজের ইয়েতে নর্মাল হিসেবে গণ্য করা হয় তাদের মতোই তাদেরকে নিয়ে
ব্যাপারটাকে দেখা। মানে বাচ্চাদের ভেতরকার যে স্ট্রেংথ আছে সেটাকে খুঁজে বের করে Yes. সেই স্ট্রেংথটাকে তাদের জন্য Focus করা। একটা মোটিভেশন হিসাবে কাজ করানো, দারুণ একটা ব্যাপার। আমি একটু যাচ্ছি আবার সাদের কাছে, যেটা আশফাক বলছিলেন যে একটা সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে এই প্রক্রিয়াটা আসলে করানোর চেষ্টা করা হচ্ছে। আপনারা যখন স্কুলগুলোতে গিয়েছেন আপনাদের অভিজ্ঞতা কী ছিল? স্কুলে যে এক্সিস্টিং যেই সিচুয়েশনটা আছে, যে টিচার্স, স্টুডেন্টস, গার্ডিয়ানস, তারা আসলে এমনিতে একজন স্পেশাল মানে চাইল্ডকে কিভাবে ট্রিট করতো এবং সেটিকে আপনারা কিভাবে ফেস করেছেন? আচ্ছা, আমি জয়ার ইয়া দিয়ে বলি। জয়া তো অনেক বছর টিচিং করেছিল, তো আমাকে বলতো মানে ওর কাহিনীগুলা। অমুক সময় এই ব্যাচে একটা স্টুডেন্ট আসছে, ও স্পেশাল, ও অন্যান্য বাচ্চাদেরকে ভয় পায়, তারপর এই ধরনের কেউ হয় কি হাইপার হয়, তো আস্তে আস্তে কাছে যাওয়ার চেষ্টা করতো। দেখা যায় কি ও মানে জয়াকে পছন্দ করে, যেহেতু কালার্স পছন্দ করে, এসব লিপস্টিক নিয়ে ঘাটতো। তো ইন দ্য মিন টাইম দেখা যায় তো কি অন্যান্য বাচ্চারাও ওকে নিয়ে মানে হ্যাসাল করতো, মানে মজা করতো, পাগল বা সামথিং এ ধরনের। তো এরকম করতে করতে দেখা যায় কি বাচ্চাদের গার্জিয়ানের কাছে চলে যায় সাউন্ডটা। মানে আমার বাচ্চার ক্লাসে এরকম একটা বাচ্চা আছে, তো ওখানে দেখা যায় মানে নর্মাল যে বাচ্চাগুলো ওদের গার্জিয়ানরা করে কি একটা টিম করে, একটা গ্রুপ করে, বলে কি আমার এই বাচ্চা যদি এখানে থাকে আমার বাচ্চাকে স্কুল থেকে বের করে দেবো। তো যার কারণে দেখা যায় প্রিন্সিপাল, তারপরে স্কুলের কমিটি যারা আছে ওরা প্রেশারে পড়ে যায়। তো প্রেশারে পড়ে গিয়ে দেখা যায় তাদের কিছু করার থাকে না, তাদের কিছু করার থাকে না, ওখান থেকে ওদেরকে আসলে ইয়া করে দেয়। আমরা এরকম মানে অনেকগুলো কেস আপনারা দেখেছেন। তো বেশি ও যেহেতু টিচার ছিল, ও সচক্ষে এসব জিনিস দেখে আর কি। তো ওখান থেকে আসলে মাঝখান দিয়ে ও বলে কি মানে আমি একটা স্কুল দিব মানে স্পেশাল চাইল্ডদের জন্য। আর স্কুল তো ছোটোখাটো একটা বিষয় না, এটা একটা ইকোনমিক একটা বিষয় আছে, সব কিছু চিন্তা করে আসলে এটা ওর পক্ষে সম্ভব ছিল না। ও বললো আমি তো ফটোগ্রাফি পারি, তো ওখান থেকে আসলে ওর কাজগুলা এগিয়ে যাওয়া আর কি। স্পেশাল চাইল্ডদের জন্য যদি আলাদা স্কুল হয়, কি মনে হয় আপনাদের, যে সেটা কি অনেক বেশি ইফেক্টিভ, নাকি স্পেশাল চাইল্ড মানে কম্বাইন্ড স্কুলে পড়লে সেটা অনেক বেশি ইফেক্টিভ? কি মনে হয়? কম্বাইন্ড স্কুলে আসলে প্রথম সত্যি কথা বলতে কি স্পেশাল চাইল্ডদের আলাদা স্কুল দিয়ে দিলে কিন্তু ব্যাপারটা একই রকম থেকে যাবে। আমারও সেটি মনে হলো, একই রকম থেকে যাবে, কারণ ওরা ওদের মধ্যে একরকম কমিউনিকেশন অভ্যস্ত হয়ে যাবে, তাদের যে নর্মালদের সাথে যে কমিউনিকেশন প্রসেসটা সেটা আর কিন্তু ডেভেলপ করবে না। আর একই সাথে তাদেরকে যদি নর্মাল চাইল্ডদের সাথে মিশতে না দেওয়া হয় তাহলে নর্মাল চাইল্ডরা বুঝবে না যে ওদের প্রতি কী অ্যাপ্রোচ হওয়া উচিত। কারণ এই জিনিসটা যতই যাই বলি আমরা, এটা কিন্তু আমাদের সোসাইটির ট্যাবু। আমাদের বাবা মারা কখনো এগুলো নিয়ে অনেক বেশি খোলামেলা কথা আমাদেরকে বলেনি, কেউই হয়তো বলেন না সেভাবে। তো খুব বেশি হলে কি বলা হয় যে আচ্ছা ওর সাথে বেশি কথা বলার দরকার নেই বা ওর সাথে বেশি ঝামেলা করবো না। তা আসলে এটার কারণে আমাদের হয় কি আমরা ওর সাথে বা ওদের সাথে আমরা সেভাবে মিশিয়ে উঠি নেই। এই জেনারেশনেই বাচ্চাদের দোষ দিয়ে কোনো লাভ নেই, ওরা জানেই না যে এদের সাথে মিশতে হবে বা এদের সাথে সুন্দর করে কথা বলতে হবে বা এদেরকে নিজেদের মতো করে ট্রিট করতে হবে। এখন সবাই তো একভাবে নেবে না, সবাই সব কিছু একভাবে ক্যাচ করতে পারবে না। সো তাদেরকে সেভাবে সেই স্ট্রেংথের জায়গাটা যদি ধরে দেওয়া হয়, তাদের সাথে তাদের মতো করে মিশা হয়। প্রত্যেকটা বাচ্চা ডিফারেন্টলি ইউনিক, তাদেরকে ক্যাচ করার বা তাদের সাথে ডিল করার নিজস্ব আলাদা আলাদা উপায় আছে। তো তাদেরকে তাদের মতো করে যদি ডিল করা হয়, অ্যান্ড এটাতে একই সাথে স্পেশাল চাইল্ডদেরও একটা সুবিধা হবে, আর যাদেরকে আমরা নর্মাল হিসেবে দেখি সমাজে তারাও বুঝবে যে কিভাবে তাদের সাথে ট্রিট করতে হবে, তাদের সাথে ডিল করতে হবে। সো এই একটা মিউচুয়াল কোঅপারেশন থেকে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি মনে করি দুই ইয়ের জন্যই ভালো হবে। কম্বাইন্ড স্কুলই ভালো আমার ইয়েতে, কম্বাইন্ড স্কুলই ভালো। আমরা চেষ্টা করি হচ্ছে গার্জিয়ানরাও যেন থাকে, মানে নর্মাল বাচ্চাদের গার্জিয়ানরা যেন থাকে প্রোগ্রামগুলোতে, যেহেতু গার্জিয়ানরা বেশি প্রবলেমগুলো করে আসলে। মানে গার্জিয়ানরা যদি বাচ্চাদেরকে, আর সবসময় ট্রাই করি আমরা ক্লাস 2-3 থেকে যেন উপরের দিকে বাচ্চাগুলোকে নিতে যায়। ওরা তো আসলে ওই সময় থেকেই শিখে, মানে আমি কার সাথে কিভাবে বিহেভ করব। হ্যাঁ, আমরা আরো অনেক কথা বলবো, তার আগে আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা এখনই ফিরে আসছি।
প্রিয় দর্শক, আপনাদের আবার আমন্ত্রণ জানাচ্ছি ইয়াং নাইটে। সাথে ছিলাম সাদাত হোসেন, আমার সাথে আছেন সাদ এবং আশফাক। আমরা কথা বলছিলাম লেটস ব্রেক দ্য সাইলেন্স নামে একটা ইনিশিয়েটিভ নিয়ে। যে ইনিশিয়েটিভটি মূলত শুরু হয়েছিল একটা ফটোগ্রাফিক অ্যালবাম দিয়ে। যে ফটোগ্রাফিক অ্যালবামটি মূলত স্পেশাল চাইল্ডের নানান ধরনের সিচুয়েশন নিয়ে করা হয়েছিল। অ্যালবামটি করেছিলেন জয়া করিম। আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম অংশে তার সাথে যোগাযোগ করতে পারিনি, তবে দ্বিতীয় অংশে আমরা চেষ্টা করবো তার সাথে যোগাযোগ করার। আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। যেটি বলছিলেন আশফাক, যে আপনারা এখন পর্যন্ত অনেকগুলো স্কুলে কাজ করেছেন, তো কি মনে হয়েছে এই এতদিন কাজ করে আপনাদের অ্যাচিভমেন্ট আসলে কি, এবং সেই অ্যাচিভমেন্ট আপনারা কিসের নিরিখে পরিমাপ করছেন? আচ্ছা, আমি একদম সর্বশেষটা বলি। আমরা লাস্ট গিয়েছিলাম গত সপ্তাহে দক্ষিণ মনস্রিতে একটা স্কুল আছে, নভেলটি স্কুল অ্যান্ড কলেজ। তো ওখানে গিয়ে যেটা দেখলাম, ওনারা সকালে বিকেলে, আমরা দুইটা সেশন নিই, সকালে মেয়েরা বিকেলে ছেলেরা। তো দুইটা সেশন ছিল অ্যান্ড ওনারা খুবই কোঅপারেটিভ ছিলেন। বিশেষ করে ওখানকার যে প্রিন্সিপাল যিনি ছিলেন, তো উনি খুব সানন্দে রাজি হয়েছেন। আর এই ইভেন আমরা যে সেশনটা নিই, সেই সেশনে প্রিন্সিপাল নিজেই উপস্থিত ছিলেন আর কি। উনি থেকেছেন সাথে, মনিটর করেছেন স্টুডেন্টদেরকে। তো স্টুডেন্টরা খুবই পজিটিভলি নিয়েছে। অ্যান্ড সবচেয়ে বড় কথা কি, আমাদের স্কুল লাইফে কিছু কিছু জিনিস হয়, বন্ধুদের সাথে মজা করতে গিয়ে করতে গিয়ে ইভেন সত্যি কথা বলতে আমি নিজেও হয়তো করেছি কোনো না কোনো সময়, একজনকে অটিস্টিক বলে গালি দিয়েছি, বা তোকে দেখতে অটিস্টিকের মতো লাগে, এই জাতীয় কথা হয়তো মজার ছলে, প্রতিবন্ধী তো একটা প্রতিবন্ধী মজার ছলে আমরা বলে ফেলি। হ্যাঁ, তো বলে ফেলার সময় তো আমরা এত কিছু চিন্তা করে বলি না, কিন্তু যখন এই পর্যায়ে আসি বা এখন এসে যে মনে হয় যে খুব খারাপ ছিল কাজগুলো, তো আমি বিশ্বাস করি যেগুলো আসলে এখনও করে, সবাই করে মোরালেস। তো এই জিনিসটা নিয়ে তা আমি একটা কথা বলেছিলাম, আমি আই টুক অলমোস্ট 15 to 20 মিনিটস সেশন। তো ওখানে স্টুডেন্টদেরকে বলছিলাম যে এটা সেটা নিয়ে, কীভাবে তাদের প্রতি সদয় হতে হবে, কীভাবে তাদের সাথে ব্যবহার করতে হবে, কীভাবে তাদেরকে নিজেদেরই একজন হিসেবে দেখতে হবে। সেখানে আমি তাদেরকে দিয়ে একটা প্রমিস করিয়েছিলাম যে আমরা এতদিন পর্যন্ত যা করেছি, কিন্তু আজকে থেকে কেউ কাউকে আর কখনো অটিস্টিক বলে বা প্রতিবন্ধী বলে গালি দেবো না। এবং তারা এটা খুব পজিটিভলি নিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে স্কুলের স্টুডেন্টরা কিন্তু অনেক বেশি হইচই করে, নয়েজ করেন, বাট সেদিন তারা সেটা করেনি, তারা খুব পজিটিভলি নিয়েছেন, তাদের রেসপন্স খুব ভালো ছিল। ধন্যবাদ আশফাক। আমরা একটু চেষ্টা করছি জয়া করিমের সাথে যুক্ত হওয়ার জন্য। জয়া, আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জয়া, আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি সাদাত। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রামে। আপনি থাকলে আমাদের প্রোগ্রামটা হয়তো আরও বেশি কনস্ট্রাকটিভ আলোচনা হতে পারতো। আমি একটু আপনাকে মানে কানেক্ট করার পেছনে কারণ হচ্ছে এটি, যে বিষয়টা সম্পর্কে আমরা আরও একটু জানতে চাই সেটা হচ্ছে, প্রথমত আপনাকে মানে আপনার প্রতি এক ধরনের কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি এরকম অসাধারণ একটা উদ্যোগ নেওয়ার জন্য, এবং সেই উদ্যোগটি ফটোগ্রাফির বই থেকে একদমই অ্যাপ্লাইড লেভেলে নিয়ে আসার জন্য। আপনাদের এই মুহূর্তে যেই কাজগুলো হচ্ছে স্কুলগুলোতে, আপনার কি মনে হয়েছে যে যে স্কুলগুলোতে আপনারা কাজ করছেন সেই স্কুলগুলোর রিয়েলিটি আসলে কতটা পরিবর্তিত হয়েছে, পরিবর্তন কতটা ঘটেছে? আচ্ছা, পরিবর্তন একটা বিশাল পরিবর্তনের জন্য আসলে অনেক বেশি সময় দরকার। আমি 3 বছর ধরে কাজ করছি। ইটস নট অ্যাকচুয়ালি একটা অনেক বড় চেঞ্জের জন্য একটা পারফেক্ট সময়। আমরা ক্যাম্পিংটা মাত্র শুরু করেছি। আসলে আমরা চাই সাদাত বাংলাদেশের প্রতিটা বাচ্চার কাছে যেতে, এবং অবশ্যই সেটা মানে একদম ডিসেবল না, সুস্থ বাচ্চাটা, মানে ওই বাচ্চাটাকে আমরা রেডি করতে চাই যে তোমার একজন সহপাঠী বা তোমার একজন খেলার সাথে স্পেশাল হতে পারে। এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। এবং এটা এই জায়গাটা আমাদের সোসাইটিতে অনেক বড় একটা গ্যাপ, এবং এই গ্যাপটা হচ্ছে আমি খুব কাছ থেকে দেখেছি। ফার্স্ট ছিল আমার বোনের বাচ্চা, যে মানে মারা যায় বড় হওয়ার পরে। তখন একটা সময় আমার বোনকে আমি দেখেছি সোসাইটিতে বা সব জায়গা থেকে খুব বাজে একটা ট্রিট করা হতো, সেটা দেখেছি। আমি যখন আমার টিচিং প্রফেশন শুরু করি, তখন আমি দেখতাম যে একটা ক্লাসে যখন 30 জন বাচ্চার ভিতরে একটা বাচ্চা স্পেশাল হতো, তাকে সোসাইটি থেকে একদম আলাদা করে দেওয়া হতো, পাগল বলে ট্রিট করা হতো। মানে এটা খুব প্যাথেটিক। তখন এই বাচ্চাটাকে বেরো করে দেওয়া হয়েছে, সেটা আমি দেখেছি খুব কাছ থেকে। তখন আমার কাছে মনে হয়েছে আসলে নর্মাল যে বাচ্চাগুলো আছে ওরা আসলে জানে না অ্যাকচুয়ালি মানে স্পেশাল কি, স্পেশাল ছেলেরা কেমন হয়। ওরাও আমাদের মতো একটু, ওরা আমাদের থেকে একটু আলাদা, ওরা একটু একা থাকতে পছন্দ করে। আমরা যখন একটা নর্মাল বাচ্চা টয় নিয়ে খেলে, ও তখন আলো নিয়ে খেলছে। এই জিনিসগুলো যদি আমি ওদেরকে বোঝাতে পারি, তখন ওরা ভয় পাবে না, তখন ওই বাচ্চাটাকে ওরা ভালোবেসে কাছে টেনে নিবে, ওরা ওকে হেল্প করবে। তো এই জিনিসটা থেকে আমি তখন চিন্তা করলাম যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আমাদের সোসাইটিতে, এবং এই অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু আমি বইটা প্রথমে বের করি। তো এটাই হচ্ছে আসলে মূল উদ্দেশ্য, যে আপনার বাংলাদেশের
বা পৃথিবীর প্রতিটা বাচ্চার কাছে যেতে চাই। আচ্ছা, এখানে আমার আরেকটা প্রশ্ন আছে যে আমি যেটি বলছিলাম যে পরিবর্তন কতটা দেখেছেন, মানে এটি না যায় সামগ্রিক পরিবর্তন অলরেডি সাধিত হয়েছে, সেটা ধরেন একটা বড় পরিবর্তন হওয়ার জন্য কিছু লক্ষণ দেখা যায়। হ্যাঁ, তো আপনি যেসব স্কুলে গিয়েছেন সেই সব স্কুলে বাচ্চাদের মধ্যে, অভিভাবকদের মধ্যে বা স্কুল কর্তৃপক্ষের মধ্যে কি ধরনের মানে প্রবণতা আপনি দেখেছেন যে তারা আসলে এই বিষয়টাকে কতটা পজিটিভলি নিচ্ছে? এটি আমার একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে, আপনি বারবার বলছিলেন যে দেশের প্রত্যেকটা শিশুর কাছে, এবং সেটি খুবই চমৎকার একটি ব্যাপার যে হ্যাঁ এটি এই ধরনের একটা পরিবর্তন সাধিত করার জন্য কোনোভাবেই শুধুমাত্র ওই স্পেশাল চাইল্ডের মানসিক বা শারীরিক পরিবর্তনের জন্য কাজ করলে হবে না, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার চারপাশের পরিবেশটাকে, মানুষগুলোকে পরিবর্তন করা বা এই সম্পর্কে সচেতন করে গড়ে তোলা। তো আপনার যে স্বপ্নটা আছে যে আপনি বাংলাদেশের প্রত্যেকটা শিশুর কাছে যেতে চান বা তাদেরকে মানে ওই পরিবর্তনটা ঘটাতে চান, তো প্রথম প্রশ্নটা নিশ্চয়ই ভুলে যাননি আশা করছি। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে এই পরিবর্তনের যে স্বপ্নটা আপনি দেখছেন সেজন্য আপনার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে কিনা, হলে সেটি কি? আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে যে আমরা যখন প্রথম ক্লাস নেই তখন বাচ্চাদের চোখে মুখে আমরা একটা বিস্ময় দেখেছি, এবং অনেক বেশি কিউরিয়াস, তারা অনেক বেশি জানতে চায়, এবং আমাদের অনেক বেশি প্রশ্ন ছুড়ে দেয় যে এটা কি, ও কি আসলে। এবং আমরা যখন কাজগুলো করি বা স্লাইড শোতে ওদের ছবিগুলো দেখাই, মনে হচ্ছে ওরা ফার্স্ট জানছে যে অ্যাকচুয়ালি আমাদের সোসাইটিতে ওরা একটা অংশ। এই যে বাচ্চারা কিউরিয়াস, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে স্কুল কর্তৃপক্ষের একটা বিশাল হেল্প। আমরা যখন যাই একটা টিম নিয়ে, এবং ওরা তখন বুঝতে পারে যে না, একটা স্পেশাল চাইল্ড নিয়ে একটা কাজ হচ্ছে, এটা বই বের হয়েছে, মানে আমাদের সোসাইটিতে অনেক এগিয়ে যাচ্ছে। তো এটা কিন্তু অনেক বড় একটা চেঞ্জ, একটু একটু করে হচ্ছে। আচ্ছা, আর আপনার কোনো মানে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা আরো বেশি কাজ করার, কি মানে সামনে পরিকল্পনা আপনার কি আছে? সামনে পরিকল্পনা হচ্ছে আমরা আরো বড় পরিসরে কাজ করব। আমরা অলরেডি কক্সবাজার একটা স্কুলে করেছি, একদম অজপাড়াগাঁয়ে। আমরা ঢাকার বাইরে অনেকগুলো স্কুলে করে, এবং ওদের স্পেশাল চাইল্ডদের নিয়ে বিভিন্ন টাইমে আর্ট ক্যাম্প, যেমন ওরা খুব ভালো আঁকতে পারে, ওরা ভালো গান গাইতে পারে, যারা এই কাজগুলো করছে ওই মেধাবীগুলোকে বেছে নিয়ে ওদেরকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করা, সোসাইটিকে দেখানো, কাজগুলো প্রেজেন্ট করা, এই কাজগুলো করার ইচ্ছা আমাদের আছে ফিউচারে। বাংলাদেশে স্পেশাল চাইল্ডদের নিয়ে কাজ নানান ধরনের বেসরকারি লেভেলে, সরকারি লেভেলে কাজ হয়েছে, বিশেষ করে এনজিও এবং আরো যা সংগঠনগুলো রয়েছে। এর বাইরেও যেটি হয়েছে যে বিভিন্ন ধরনের প্রকল্প আমরা দেখেছি যেটি বৈদেশিক মানে ফান্ডের ভিত্তিতে হয়েছে, ম্যাসিভ কাজ হয়েছে আমরা দেখেছি। তো আপনার কি কারোর সাথে কোলাবোরেশন করে কাজ করার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? কারণ হচ্ছে একদমই ব্যক্তিগত উদ্যোগে এই ধরনের একটা বড় কাজ করার এবং সেটি থেকে একটা ফলপ্রসূ ফলাফল নিয়ে আসা কতটুকু সম্ভব? আসলে আমি এখনো জানি না আসলে আমরা এখন পর্যন্ত একদম টোটালি ব্যক্তিগতভাবে কাজটা করে যাচ্ছি। আমি হচ্ছে যে সামনে যেটা আসবে তখন করব। আমি এটা জানি না যে আসলে অনেক বড় কিছু করতে হবে, অনেক বড় জায়গায় যেতে হবে, যেটা অনেকে করে, ডোনেশনের ব্যাপার থাকে। আমরা এখনো পর্যন্ত ওইটা ডোনেশনের চিন্তাও করছি না। আমরা যারা আছি ভলেন্টিয়ার, এবং আমি বেসিক্যালি আছি, যতটুকু নিজেরা পারি ততটুকু দিয়েই করছি। একজন মানুষের যদি এটা অ্যাওয়ার হয়, সেটাই হয়তো আমাদের পাওয়া। ফ্যান্টাস্টিক। শেষ প্রশ্ন আপনাকে, সেটি হচ্ছে যে আপনি ইয়াং নাইটের মতো একটা প্রোগ্রাম দিয়ে কারো কাছে কোনো ধরনের বার্তা দিতে চান কিনা? সেটি এরকমও হতে পারে যে আপনি কোনো কারো সহায়তার জন্য, আপনি বলেছেন আপনি ব্যক্তিগত লেভেলে কাজ করতে চান, তারপরে যদি মনে হয় যে কোনো সংগঠন বা কোনো ব্যক্তি যদি এগিয়ে আসতে চায় বা কিংবা কোনোভাবে আপনি যারা কিনা অভিভাবক আছেন, সন্তান আছেন, তাদের উদ্দেশ্যে কোনো ধরনের বার্তা দিতে চান কিনা? ডেফিনেটলি আমি একটাই কথা বলতে চাই যে আমাদের সমাজে প্রতিটা শিশু স্পেশাল, প্রতিটা শিশু অ্যাডরেবল, এবং প্রতিটা শিশু সম অধিকার নিয়ে বড় হওয়ার অধিকার রাখে, এবং আমরা সেই সম অধিকারটা তাদেরকে দিব। একটা কথা হচ্ছে লেটস ব্রেক দ্য সাইলেন্সে যদি কেউ জয়েন হতে চায়, যদি কেউ আসতে চায়, মোস্ট ওয়েলকাম। যে কোনো মানুষ আসতে পারে, সেটা ভলেন্টিয়ারি হয়ে সাপোর্ট দিতে পারে, সেটা তার এলাকা ভিত্তিক একটা স্কুলে যদি সে গিয়ে এটা কাজ করতে চায় সেটাও করতে পারে, যে কোনোভাবে করতে পারে। এটা আমি ওয়েলকাম করছি সবাইকে। ধন্যবাদ জয়া করে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ সাদাত। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। আমরা প্রায় শেষের দিকে আমাদের আলোচনায় আমরা একটু আশফাকের কাছে জিজ্ঞেস করতে চাই, সেটি হচ্ছে যে কি মনে হয় যে এই যে ইনিশিয়েটিভটা চলছে, হ্যাঁ, এই ইনিশিয়েটিভটা আপনাদের আসলে আরও বেশি এফিশিয়েন্ট হতে পারে কোন কোন উপায়গুলো? যেমন জয়া যেটি বললেন, যদি ব্যক্তিগত পর্যায়ে কাজটি করতে চান, মানে ইনিশিয়েটিভটিকে হয়তো আরও বেশি কোলাবোরেশনের জায়গা চেয়ে হচ্ছে যে করতেন, কিন্তু আপনাদের কি মনে হয় যে এইটি আসলে আপনি একজন মেম্বার হিসেবে আপনার কাছে সেটিকে আরও বেশি ইফেক্টিভ ওয়েতে রান করার জন্য কোনো বিকল্প ভাবনা আছে কিনা, বা
পরামর্শ আছে কিনা? আচ্ছা, ব্যাপারটা কি আসলে আমাদের ক্যাম্পেইনটা মাত্র অনেকটা শুরুর পথেই বলা যায়। তো এখন পর্যন্ত আমরা যেটুকু রেসপন্স পাচ্ছি আমরা আমাদের আশানুরূপ রেসপন্সই পাচ্ছি, কিন্তু আমাদের হয়তো আরও অনেক ভলান্টিয়ার প্রয়োজন হবে। আমাদের আরও বড় পরিসরে কাজ করতে গেলে আমাদের অল্প ভলান্টিয়ার দিয়ে হবে না। প্রথম কথা ভলান্টিয়ার রাখবে, আর এই একটা কাজেই আপনার ভলান্টিয়ার নেওয়ার সময় কিন্তু সবসময় খেয়াল করতে হয় আপনাকে অনেক মন থেকে কাজটা করতে হবে, যেহেতু এটা একটা মানে সেন্সিটিভ জিনিস। এটাতে আপনি যে কাউকে ধরে নিয়ে আসতে পারেন না, বলতে পারেন না কাজ করো যদি সে নিজে থেকে ফিল না করে। তবে হ্যাঁ, আপনার এফেক্টিভনেসের ব্যাপারটা এটা আমি মনে করি সময়ের সাথে সাথে আস্তে আস্তে আরও বাড়বে, যেহেতু এটা এখন একটা নতুন কনসেপ্ট। আর অন্যদের সাথে আপনি একটু আগে বলছিলেন অনেকে আরও বিভিন্ন পর্যায়ে সরকারি বেসরকারি পর্যায়ে কাজ করছে, অন্যদের সাথে আমাদের একটা মেইন পার্থক্য সেটা হচ্ছে অন্যরা যারা কাজ করেন ওনারা স্পেশাল চাইল্ডকে নিয়ে কাজ করেন, আমরা কাজ করি স্পেশাল চাইল্ডের প্রতি নর্মাল চাইল্ডের অ্যাপ্রোচ নিয়ে। আমাদের স্পেশাল চাইল্ড নিয়ে তেমন কোনো কাজ নেই, পরিস্থিতি নিয়ে। ইয়েস, আমাদের স্পেশাল চাইল্ড নিয়ে কাজ। আমাদের কাজ হচ্ছে যাদেরকে সমাজ নর্মাল হিসেবে ঘোষণা করেছে তাদের সাথে আমরা নর্মালদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করি যে স্পেশালদের সাথে কিভাবে ট্রিট করতে হবে, তাদের সাথে কিভাবে ডিল করতে হবে, এটা নিয়ে আমাদের কাজ। নর্মালদের সাথে ওদের অ্যাপ্রোচ নিয়ে টুয়ার্ডস দ্য স্পেশাল ওয়ান্স। সো এই দিক দিয়ে আমাদের এটা আলাদা, এবং আমি মনে করি আস্তে আস্তে মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হচ্ছে, এটা হবে। আমি এর মধ্যে যা রেসপন্স পেয়েছি তা খুবই পজিটিভ ছিল, খুবই অ্যাপ্রিসিয়েট করেছে সবাই, এবং অনেকেই অনেকভাবে সম্পৃক্ত হতে চেয়েছে, এবং আমরা ব্যাপারগুলো এভাবে ভেবে দেখছি মানে যাকে যেভাবে সম্পৃক্ত করা যায়। এবং আমি মনে করি একটু সময় লাগবে, কিন্তু ব্যাপারটা খুব পজিটিভ একটা দিকে যাবে। সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে আমাদের যে কোনো ধরনের ইনিশিয়েটিভের ক্ষেত্রে খুবই বড় একটা প্রভাবক, এবং এটির প্রভাব আসলে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না, ঠিক আছে? বিশেষ করে ফেসবুক। তো ফেসবুকের মাধ্যমে আপনাদের এই অ্যাক্টিভিটি কতটা ছড়াচ্ছে, বা সেখানে আপনাদের কি ধরনের কার্যকলাপ রয়েছে? আমরা আসলে ফেসবুকের মাধ্যমে এই জিনিসগুলো ছড়াচ্ছি। আমাদের যে পেজ লেটস ব্রেক দ্য সাইলেন্স, ওখান থেকে মোটামুটি এখান থেকে সবাই রেসপন্স করে, মানে বিভিন্ন জায়গায় যেটা বলে মানে বিভিন্ন কমেন্টস পড়ছে। তো অনেকেই ভলান্টিয়ারের জন্য অলরেডি বলে রেখেছে যে আমি অমুক এলাকায়, আমাকে যদি এখানে আসেন তাহলে আমি এখান থেকে আসবো। যেমন কক্সবাজার জয় যেটা বললো, ওখানে অলরেডি ভলান্টিয়ার রেডি আছে। তারপর মানে বিভিন্ন জায়গায় মানে সবাই মোটামুটি, আমি তো কমেন্টস বা মেসেজগুলো আমি পাই। মানে আপনারা যে স্কুলগুলো সিলেক্ট করেছেন, সেই স্কুলগুলো আসলে কিসের ভিত্তিতে সিলেক্ট করেছেন? আমরা এলাকা ভিত্তিক মানে র্যান্ডমলি মানে দেখি, যেমন এক একটা রকম। যেমন কক্সবাজার ওটা অজপাড়া গায়ের একটা স্কুল, ওটাতে মানে দেখা যায় কি একটা রুম 3টে সেশন এখানে ক্লাস হচ্ছে, ক্লাস 1 থেকে 2 পর্যন্ত একটা সেশন, এভাবে করে ক্লাস হয়। আবার দেখা যাচ্ছে এখানে দক্ষিণ মনসুর একটু আগে যে স্কুলটার কথা বলতো, ওটা কিন্তু অনেক রিচ। আমরা দেখি না মানে কোন ধরনের স্কুল, মানে জাস্ট যাকে পাচ্ছি মানে মোটামুটি ভালো ভালো স্কুলগুলা, তারপর পুর স্কুলগুলো সবগুলো দেখে আমরা আসলে এভারেজ অন এন এভারেজ করে আমরা আসলে আমরা র্যান্ডমলি মানে সবগুলো আমরা চেষ্টা করি কোন এলাকায় যেন বাদ না যায়। তো সেভাবে এক একটা ডিফারেন্ট এলাকা থেকে যখন যে স্কুল যেভাবে আমাদের শেষ প্রশ্ন ছোট্ট করে কিছু বলতে চান তরুণদের উদ্দেশ্যে, একদম ছোট্ট করে? তরুণদের উদ্দেশ্যে যেটা বলা সেটা হচ্ছে আমরা মনে করি সকলের অংশগ্রহণের, সকলের সমবেত প্রচেষ্টায় স্পেশাল চাইল্ডদের যে সীমাবদ্ধতা কিংবা অপারগতা সেগুলোকে খুব সুন্দরভাবে কাটিয়ে ওঠা সম্ভব, এবং আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আমরা সবসময় বলি আমাদের এই প্রোগ্রাম মূলত তরুণদের জন্য, এবং তরুণরা চাইলে আমাদের সমাজের যে কোনো ধরনের বাধা বিপত্তি সীমাবদ্ধতা থেকে অতিক্রম করা, বের হয়ে আসা আমাদের জন্য অনেক বেশি সহজ। আমরা আশা করছি আমরা তরুণরা এরকম একটি সংবেদনশীল বিষয় নিয়ে আরও বেশি সোচ্চার হব, আরও বেশি সচেতনতা গড়ে তুলব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।